আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দক্ষিণ চীন সাগরে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধ জাহাজ। এরপর জানিয়ে দিব বিরল ভাষণে যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনা প্রধান। এরপর জানিয়ে দিব জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এরপর জানিয়ে দিব মাঝ আকাশে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল 2 বিমান। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করায় বিক্ষোভে উত্তাল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দক্ষিণ চীন সাগরে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধ জাহাজ। দক্ষিণ চীন সাগরে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধ জাহাজ, এ নিয়ে টানা দ্বিতীয় দিন। এমন সময় সর্বশেষ ঘটনাটি ঘটেছে যখন যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক নতুন করে আরো তলানিতে গিয়ে ঠেকেছে। চীন আমেরিকার চোখে চোখ রেখে লড়াই দেওয়ার আবহে কোনো টোল পড়েনি। মার্কিন নৌবাহিনীর একটি নৌবহর দক্ষিণ চীন সাগরের এক দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গে তার দিকে থেয়ে যায় চীনা নৌবহর। এর আগে বৃহস্পতিবার একই দ্বীপপুঞ্জে ইউএসএস মিলিয়াস নামের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ঢুকেছিল। চীন তাইওয়ান ও ভিয়েতনামের বিধি নিষেধকে চ্যালেঞ্জ জানিয়ে মুক্ত নৌ চলাচল কার্যক্রমের অংশ হিসেবে ওই দ্বীপপুঞ্জের আশেপাশে মার্কিন যুদ্ধ জাহাজটিকে দেখা গিয়েছিল বলে জানা যায়। আসলে সাম্প্রতিক বছরগুলোতে চীন এই অঞ্চলে নিজেদের অবস্থান রীতিমতো জোরদার করেছে। শুধু তাই নয়, সেখান থেকে পিছু হটতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নিয়মিত চাপও সৃষ্টি করেছে। মোটামুটি যা মান্য নিয়ম তা হলো, কোন সামরিক জাহাজ এই দ্বীপপুঞ্জ অতিক্রম করতে চাইলে এই 3 দেশকেই আগেভাগে জানাতে হবে, নিতে হবে অনুমতিও। কেননা 3টি দেশই কৌশলগতভাবে এই জলপথ নিজেদের বলে দাবি করে আসছে। চীন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই তৎপরতা তাদের সার্বভৌম ও নিরাপত্তা লঙ্ঘন করেছে। চীনের নৌ ও বিমান বাহিনীর মার্কিন ওই যুদ্ধ জাহাজটিকে ওই এলাকা ছাড়তে বাধ্য করেছে, যদিও বিষয়টি অস্বীকার করছে মার্কিন সামরিক বাহিনী। এজন্য আমেরিকাকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরের মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে সমুদ্র সীমার দাবিদার। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলেছে। বিরল ভাষণে যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনা প্রধান। মিয়ানমার জুড়ে জান্তা বিরোধী বিক্ষোভ মোকাবেলায় প্রতিজ্ঞা করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মিং অং হাইং। সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর কাজকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন তিনি। রাজধানী নেপিদয় সামরিক বাহিনীর বার্ষিক সশস্ত্র কুচকাওয়াজ অনুষ্ঠানে বিরল ভাষণে হুঁশিয়ারি দেন তিনি। এদিন তার সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনাকারী দেশগুলোকে সন্ত্রাসীদের সমর্থন হিসেবে অভিযুক্ত করেছেন মিং অং হাইং। 2021 সালে মিয়ানমারের নির্বাচিত অং সান সুচির সরকারকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। সুচি সহ তার রাজনৈতিক দলের অনেক সদস্যকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি সহ নানা অপরাধের অভিযোগে এনে তাদের বিচার কাজ চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সুচি। জাপানের হামলার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমারের সেনাবাহিনী প্রতিষ্ঠার ৭৮তম বার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানী নেপিদয় একটি বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিং অং হাই। হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই বন্ধ করবে না মিয়ানমার সরকার, পরিস্থিতি যাই হোক না কেন। ক্ষমতা দখলের পর থেকে সামরিক সরকারের বিরুদ্ধে ছায়া যুদ্ধ শুরু করেছে ছোট বড় কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। বেসামরিক ও সামরিক বাহিনী থেকে বের হয়ে আসা সদস্যদের নিয়ে জান্তা প্রতিরোধ গোষ্ঠী তৈরি হয়েছে। বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন সরকারের বাহিনীর সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। 2021 সাল থেকে নিরাপত্তা বাহিনীর হাতে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হন লাখ লাখ মানুষ। ভাষণে 66 বছর বয়সী মিং অং হাই বলেন, সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করতে চায় এমন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই থামবে না। এজন্য গুরুত্বপূর্ণ শহরে সামরিক আইন ক্রমাগত বাড়ানো হচ্ছে। নির্বাচন নিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচন হবে এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
তবে চলমান সংঘাতের কারণে এটি কখন অনুষ্ঠিত হবে তা স্পষ্ট নয় বলে জানান তিনি। জান্তার আরোপিত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ শেষ হচ্ছে জানুয়ারিতে। এই মেয়াদ শেষের পর সংবিধান অনুসারে কর্তৃপক্ষকে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। তবে জান্তা প্রধান মিং অং হাই এখনো নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেননি। তবে গত সপ্তাহে বিদ্যমান ও নতুন রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য 2 মাসের সময় দেওয়া হয়েছে। জুরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। গত 5 বছরের মধ্যে সম্প্রতি সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই মহড়া শেষ না হতেই 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে পিয়াংইয়াং তার পূর্ব উপকূলের দিকে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে সোমবার 27শে মার্চ স্থানীয় সময় ভোর 4টার দিকে হায়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম প্রশাসন। দেশটির এমন কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন উল্লেখ করে জেএসসি বিবৃতিতে জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী সামরিক মহড়া চালিয়ে যাবে ওয়াশিংটন ও সিউল। বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের উপর নিবিড় নজর রাখছি। তাদের যে কোনো উস্কানি প্রতিরোধযোগ্যভাবে জবাব দেওয়ার প্রস্তুতি অব্যাহত থাকবে। সোমবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় জাপান সরকার ধারণা করেছে ক্ষেপণাস্ত্রগুলো জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ছে, যা শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এ মাসে এটি উত্তর কোরিয়ার 7ম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মাঝ আকাশে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল 2 বিমান। ভারতের এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্সের 2টি বিমান মাঝ আকাশে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। কাঠমান্ডুগামী বিমান 2টি নেপালের আকাশ সীমার খুব কাছাকাছি দূরত্বে ছিল। একটি বিমান দ্রুত আরো নিচে নেমে যায়। এতে করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানিয়েছে এনডিটিভি। দিল্লি থেকে শুক্রবার সকালে কাঠমান্ডুর পথে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানটি 19,000 ফুট থেকে 15,000 ফুট নেমে আসছিল। সে সময় কোলালামপুর থেকে নেপাল এয়ারলাইন্সের বিমানটিও একই অবস্থান থেকে ল্যান্ড করতে চাইলে কাছাকাছি নজর সীমার মধ্যে চলে আসে। এতে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে ধরা পড়ার পর দ্রুতই নেপাল এয়ারলাইন্সের এয়ারবাস এর 320 উড়োজাহাজটি 7,000 ফুট নিচে নেমে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। শুক্রবারের এই ঘটনার পর নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক টুইটে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওই সময় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহত কথা জানিয়েছেন। দায়িত্বে অবহেলার কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিভাগের 3 কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় নেপালের কর্তৃপক্ষ ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে। তবে এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বক্তব্য পাওয়া যায়নি। প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করায় বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর বিচার বিভাগীয় পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদ করায় গত রোববার হঠাৎ করে গালান্টকে বরখাস্ত করা হয়। এদিকে প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্তের পর ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। রোববার স্থানীয় সময় গভীর রাতে পতাকা নিয়ে প্রধান মহাসড়কে অবরোধ করেন তেল আবিবের বিক্ষোভকারীরা। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এদিকে জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির বাইরেও জড়ো হয় বিক্ষোভকারীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দেশ জুড়ে এই অস্থিরতা নেতানিয়াহুর বিচার বিভাগকে সংশোধন করার পরিকল্পনা নিয়ে 1 মাস ব্যাপী চলা সংকটকে আরো গভীর করছে, যা গণবিক্ষোভের জন্ম দিয়েছে। ব্যবসায়ী নেতা এবং প্রাক্তন নিরাপত্তা প্রধানরাও এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ঘনিষ্ঠ মিত্ররাও। নেতানিয়াহুর ইয়োব গ্লান্টকে বরখাস্ত করা ইঙ্গিত দেন যে প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা এই সপ্তাহে তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে। গ্লান্টকে ক্ষমতাসীন লিকুড পার্টির প্রথম সিনিয়র সদস্য। তিনি এর বিরুদ্ধে কথা বলেছিলেন যে গভীর বিভাজন সামরিক বাহিনীকে দুর্বল করার হুমকি দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে বরখাস্তের বিষয়টি জানার পরই 64 বছর বয়সী গ্লান্ট টুইটারে বলেন ইসরায়েলের নিরাপত্তা সবসময় আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে। এদিকে
গ্লান্টার বরখাস্তের ঘোষণা দিলেও তার স্থলাভিষিক্ত কে হবেন সে ব্যাপারে এখনো কিছু জানায়নি নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে সোমবার সকালে নেতানিয়াহু জোটের নেতাদের বৈঠক করার কথা রয়েছে। এদিকে তৃণমূলের প্রতিবাদ দেখে মনে হয়েছে এটি জেরুজালেম সিনেট বা সংসদের বাইরে আরেকটি গণবিক্ষোভ করবে।